চ্যানেল ভিশন আয়োজিত গান, কবিতা, সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30। নমস্কার, আমি তাপস নাগ। প্রতিদিনের মতো শুরু করছি চ্যানেল ভিশন আয়োজিত আজকের ভাবনা। আপনারা জানেন চ্যানেল ভিশন কর্তৃপক্ষের মস্তিষ্ক প্রসূত এই যে অনুষ্ঠান, পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক অবক্ষয়কে দূরে ঠেলা এবং সুস্থ সংস্কৃতির প্রচার ও প্রসার। আজকের ভাবনা একটি ব্যতিক্রমী অনুষ্ঠান বাংলা টেলিভিশন চ্যানেলের ক্ষেত্রে, এবং সেক্ষেত্রে আপনারা জানেন এই আজকের ভাবনা দীর্ঘ 6 বছর অতিক্রান্ত, এবং এখানে প্রতিদিন সকাল 7:30 থেকে 8টা আপনারা দেখে থাকেন এই আজকের ভাবনা। গান, কবিতা, সাহিত্য, আড্ডা, আলোচনা বিভিন্ন বিষয়ের মধ্যে ছড়িয়ে থাকে। আজকে আমাদের মধ্যে যিনি উপস্থিত আছেন, আমার বাঁদিকে বিশিষ্ট কবি ও প্রাবন্ধিক বিকাশ মৈত্র। নমস্কার। এবার বিকাশদা সম্পর্কে কিছু কথা আমার বলার আছে আজকের ভাবনার পরিচালক হিসেবে। বিকাশদা দীর্ঘদিন ধরে সাহিত্য চর্চা করছেন, দীর্ঘদিন, কিন্তু আসলে হয় কি, মানে প্রচারের এই যে ঢক্কা নিনাদ এগুলো থেকে একটু দূরে সরে থাকা মানুষ, কিন্তু বিভিন্ন বাংলার দৈনন্দিন যে সমস্ত দৈনিক পত্রিকা, সেক্ষেত্রে আমি বাংলার প্রথম সারির যে সমস্ত পত্রিকা তাতেও নিয়মিত লেখালেখি, এবং তার পাশাপাশি প্রচুর বই লেখা সারা জীবন, আর তার সাথে শিক্ষকতার সঙ্গে যুক্ত, এবং শিক্ষকতা করেছেন এক সময়, এবং বাংলা সাহিত্য নিয়ে প্রচুর গবেষণাধর্মী কাজ করেছেন। তো সেই বিকাশ মৈত্রকে আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের চ্যানেল ভিশন আয়োজিত এই আজকের ভাবনা অনুষ্ঠানের জন্য। তা আজকে আমরা বিশেষভাবে বিকাশদাকে পেয়ে আমরা গর্বিত, এবং নানাভাবে আমরা বিভিন্ন আলাপ আলোচনায় প্রবেশ করব। আর আজকের বিষয়ে আমরা একটা দিককে গুরুত্ব দিচ্ছি বেশি করে, সেটা হচ্ছে জীবনানন্দ। আপনারা বাংলা সাহিত্যে জীবনানন্দ দাশের নাম যারা শুনেছেন তারা জানেন, যিনি বলতেন সকলেই কবি নয়, কেউ কেউ কবি। তো অবশ্যই বিকাশদাকে দেখলে সে কথা বলতেন না। তো ঘটনা হলো যে আজকে আমরা জীবনানন্দ দাশকে নিয়ে আগে প্রথমে একটু আলোচনা, আমরা বেশিরভাগ সময়টাই সেখানে দেব। আচ্ছা, এবার প্রথম কথা হচ্ছে জীবনানন্দ দাশকে নিয়ে প্রচুর বই লিখেছেন বিকাশদা। তার একটি, যেমন এই যে আমি এই মুহূর্তে ক্যামেরা পার্সনকে বলছি একটু দেখিয়ে দিতে, ধূসর পাণ্ডুলিপি বইটি অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করেছে। পাশাপাশি আমি জীবনানন্দের আরও একটি বই এখানে দেখাচ্ছি, কালের চেতনায় জীবনানন্দ দাশ, 7টি তারার তিমির। এটিও বিকাশ মৈত্রর হাতে। বাংলা সাহিত্যের এগুলো অত্যন্ত মূল্যবান সম্পদ। এবং পাশাপাশি আমরা বিকাশদার এই বেলা অবেলা কালবেলা, প্রেম ও মানবতার চেতনায়, এখানেও জীবনানন্দ দাশকে নিয়ে তার গুরুত্বপূর্ণ লেখা। কাজেই সব মিলিয়ে বুঝতে পারছেন আরও বহু, মানে বলতে গেলে শেষ করা যাবে না, কিন্তু আমরা, এবং জীবনানন্দকে নিয়ে কয়েকটা মাত্র দেখিয়েছি, উনি বহু প্রবন্ধের বই লিখেছেন। আজকে আমরা বিকাশদার সঙ্গে কিছু এবার মূল্যবান আলোচনায় যাই, কিছু কথাবার্তায়। আচ্ছা বিকাশদা, এই যে বাংলা সাহিত্যে অনেক কবি আছেন, তুমি অনেককেই স্পর্শ করেছো তোমার লেখনীতে, কিন্তু জীবনানন্দ দাশকে নিয়ে যে গভীর আগ্রহ, এটা কেন তোমার মধ্যে, এটার উপর এত আগ্রহ কেন? হ্যাঁ, এটা একটা সঠিক আলোচনা হতে পারে। এটা ঠিকই যে কেন জীবনানন্দকে, এত অনেক কবি আছে বাংলা সাহিত্যে, রবীন্দ্রনাথের পরবর্তীকালে জীবনানন্দ এবং তার পরবর্তীকালে বহু কবি, এবং তাদের নিয়ে অনেক ভালো ভালো কবি, তারাও নামকরা কবি, কিন্তু জীবনানন্দ কেন? প্রথমত প্রশ্ন হচ্ছে
এটা হচ্ছে 2024 হচ্ছে জীবনানন্দের 125তম জন্ম দিন, এবং বাংলার এমন কোনো কবিকে পাবে না যে কবি জীবনানন্দকে বাদ দিয়ে তিনি কবিতা লিখেছেন। এইটা হচ্ছে সব থেকে বড় কথা। জীবনানন্দ এমন একজন কবি, যে কবির কবিতা পাঠ করার পর অন্য যিনি কবিতা লিখবেন তার কাছে একটা গুরুত্বপূর্ণ হচ্ছে তিনি তাকে ছাড়িয়ে কখনো যেতে পারছেন না। এটা হচ্ছে একটা দিক। আর একটা দিক হচ্ছে যে জীবনানন্দের কবিতা পাঠ, হয়তো অনেকেই জীবনানন্দের কবিতা পড়েন, কিন্তু জীবনানন্দের কবিতা পড়ে হয়তো বোঝেনও না, কিন্তু কবিতা পড়তে ভালো লাগে। অর্থাৎ জীবনানন্দের কবিতার মধ্যে এমন একটা রস আছে, যে রস তিনি অনুভব করতে পারেন, কিন্তু উপলব্ধি করতে পারেন, কিন্তু প্রকাশ করতে পারেন না। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আসে। অনেকে বলেন যে অনেকে তো সাধারণ মানুষের জন্য কবি, কিন্তু জীবনানন্দ দাশ সম্পর্কে আমি অনেক বিশিষ্ট ব্যক্তিত্বকে বলতে শুনেছি, সাংস্কৃতিক ব্যক্তিত্বকে, যে জীবনানন্দ দাশ হচ্ছেন কবিদের কবি। এই কথাটা ব্যাখ্যা নয়। হ্যাঁ, এই কবিদের কবি এই অর্থে যে যারা কবিতা পড়েন, এক শ্রেণীর মানুষ কবিতা পড়েন এবং যারা কবিতা লেখেন, তাহলে দুই শ্রেণীর। তাহলে জীবনানন্দ কিন্তু কবিদের কবি, এ কথাটা ঠিকই, আমি বললাম না, যাকে অ্যাভয়েড করতে পারছেন না জীবনানন্দ, কে বাদ দিয়ে কবিতা লিখতে পারছেন না, বা কবিতার ভাবনাটা তার নেই। এমনকি সুনীল, শক্তি, এরা প্রথমে জীবনানন্দকে কেন্দ্র করেই, পরবর্তীকালে অনেকেই যারা জীবনানন্দকে কেন্দ্র করে কিন্তু কবিতা লিখেছেন। কিন্তু হলে কি হবে, তারা হয়তো পরবর্তীকালের জীবনানন্দর যে তার যে প্রতিভা বা তার যে ভাবনা চিন্তা, তার যে প্রকরণগত দিকটা, তারা চেষ্টা করেছেন তাকে প্রকরণটাকে গ্রহণ করতে, কিন্তু সেই জায়গায় যেতে পারেননি। দু একজন বাদ দিয়ে বলছি, যে বিনয় মজুমদার, তিনি অনেকটা জীবনানন্দের সুরিয়ালিজমের যে ধারাটা সে খানিকটা ধরেছেন, কিন্তু কমপ্লিট ধরতে সম্পূর্ণভাবে নিয়ে আসতে পারেননি। এবং এই কারণেই তিনি এই কারণেই কিন্তু তিনি কবিদের কবি, মানে এই কবিদের কবি, এবং তিনি সকল মানুষেরই কবি এই দিক থেকে, যেহেতু সবাই জীবনানন্দ পড়তে ভালোবাসেন। এবার আমি যাচ্ছি, কারণ আমাদের অনুষ্ঠান তো আধ ঘন্টার সময়, এর মধ্যে আমরা চাইছি বিকাশ দাকে যখন পেয়েছি যতটা পারি ছুঁয়ে নেই আর কি, যতটা পারি তার থেকে জেনে নেওয়া, আর আজকের ভাবনা দর্শকও খুব উচ্চ স্তরের এবং তারাও যাতে সেই স্বাদগুলো পায়। এখন প্রশ্নটা হচ্ছে, আমরা তো বনলতা সেন কাব্যগ্রন্থ পড়েছি, এবার প্রশ্ন হচ্ছে এই যে কবি বনলতা সেনকে নিয়ে যে লেখা, বিশেষ করে যদি প্রথম কবিতাটাই সেই বনলতা সেন, হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, তাহলে এই বনলতা সেনকে নিয়েও একটা প্রশ্ন থেকে যায় যে বনলতা সেন কে, এ নিয়েও নানান প্রশ্ন হয়েছে। এই সম্পর্কে বলতে যদি একটু এটা করানো যায়। যে আমি আমার বইগুলো যেহেতু বেরোচ্ছে পারুল বুক প্রকাশনী থেকে, পারুল বই থেকে আমার বইগুলো বেরোচ্ছে, এবং এবার এই বই মেলাতে এই বনলতা সেনের উপর ধ্রুপদী চেতনায় বনলতা সেন বলে একটা বই বেরোচ্ছে, এবং সেখানে বনলতার উপরে আরও অনেকেই লিখেছেন। এর আগে আমি বনলতা সেনের উপর অনেক প্রচুর আলোচনা, এবং ধ্রুপদী কথাটা আমি কেন ব্যবহার করেছি, যে এবং একটা সময় আমি ক্লাসিক চেতনাও বলা যেতে পারে, মানে এমন একজন কবি, এমন একটা কবিতা, যে কবিতাটা মানে এই যে দীর্ঘ 125 বছর, তার মানে প্রায় 80 বছর অন্তত এই কবিতাটার বয়স, কিন্তু 80 বছরের পরেও মানুষের কাছে এখনো এই কবিতাটা সম্পর্কে যে আগ্রহ, যে প্রশ্নটা তুমি করলে আমাকে, সে প্রশ্নটা তো আমি নিজেও খুঁজি বনলতা সেন কে। তো বনলতা সেন কে, আমি অন্তত এইটা নিয়ে অন্তত 100 পৃষ্ঠা আমার লেখা আছে শুধু কবিতাটার উপরে, যে বনলতা সেন আসলে কোনো ব্যক্তি, কোনো নারী, হয়তো কোনো নারীর চেতনা তার মধ্যে থাকতে পারে, আছে, ছিল না, থাকতে পারে না, আছে, সেগুলো ইতিহাস ঘেটে
দেখা যাবে যে হ্যাঁ আছে, বনলতা সেন নামে একটি নারীও ছিল ইত্যাদি, কিন্তু তিনি সেই বনলতা সেন না। যে বনলতা সেন তৈরি করেছেন তিনি, এই বনলতা সেন কোনো নারীও নয়। এবং অনেকের কাছে এইটা আমি বইটার মধ্যে আমি যেটা দেখিয়েছি এবং আমার যেটা মনে হয়েছে, বনলতা সেন কাব্যগ্রন্থ অনেকেই বলেছেন যে এটি একটি প্রেমের কবিতা, প্রেমের কাব্য, প্রেমের কবিতা। একদমই এটা প্রেমের কবিতা নয়, এটা প্রেম এবং মৃত্যু চেতনার কবিতা, এটার মধ্যে ইতিহাস চেতনার কবিতা, কাল চেতনার কবিতা। এটা সম্ভবত বোধহয় শেষ লাইনটা যখন আমরা যাই, যে পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন, তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল, সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায় জীবনের সব লেনদেন, থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা। এবার এইখানটা তুমি দেখো, এই জায়গাটাতেই আমি বলছি যে যে উনি বলছেন যে সব রং মুছে গেলে, যদি জীবনের সমস্ত রং, জীবনের সমস্ত চাওয়া পাওয়া সবকিছু যদি শেষ হয়ে যায়, তাহলে বাকি থাকে কি? প্রেম থাকে না, একটা আশ্রয়, একটা শান্তি, এবং যে শান্তিটা প্রশান্তি, যে শান্তিটা মৃত্যু যেন, মানে একটা মৃত্যু চেতনার যেন জায়গায় কবি যেন পৌঁছে যাচ্ছেন, সেই জায়গাটা, এই জায়গাটাকে আমি মনে করি যে এর মধ্যে একটা মৃত্যু চেতনাও কিন্তু গভীরভাবে কাজ করছে। হ্যাঁ, জীবনানন্দের বনলতা সেন কাব্যগ্রন্থের কবিতাগুলোর মধ্যে কোথাও কিন্তু প্রেম নেই, যদি যেটুকু থাকে সেটা কিন্তু আছে হচ্ছে রূপসী বাংলাতে। রূপসী বাংলার মধ্যে প্রেম চেতনা। এইবার যাবো সেদিকটায়, তুমি আগেই বলে ফেললে। তো ঘটনা হচ্ছে যে আপনারা একটা নতুন, যারা সাহিত্য অনুরাগী, তারা বুঝতে পারছেন যে বিকাশ দা কি ধরনের চিন্তা ভাবনার মানুষ, কিভাবে খুঁটিয়ে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ তার, এবং অনেকেই নতুন তথ্য থেকে পাচ্ছেন। কারণ স্বাভাবিকভাবে অনেকেই ভালো ভালো উপমার ব্যবহার দেখেছেন বনলতা সেনে, পাখির নীরের মতো চোখ দেখছেন, সমস্ত কিছু দেখছেন, কিন্তু সেই ধ্যান ধারণা ছেড়ে বিকাশ দা কোথায় যেন কবিকে অন্যভাবে আবিষ্কার করেছেন। আর এইখানেই বিকাশ দার বিশেষত্ব। বাংলা সাহিত্যে যে সমস্ত মানুষেরা কবিদের কাটাছেড়া করছেন, তাদের লেখাকে নিয়ে বিশ্লেষণ করছেন, আজকে দেখবেন বহু কবি নানাভাবে নানা চিন্তা করছেন, কিন্তু অত্যন্ত, আমি বলতে দ্বিধা নেই যে যেভাবে অত্যন্ত গভীর মনস্ক, সূক্ষ্ম মনস্তত্ত্ব বোধ, সূক্ষ্ম বিশ্লেষণ যে নিয়ে বিকাশ দা যেভাবে চিন্তা ভাবনা করেছেন, তার যে চিন্তা ভাবনার মৌলিকত্ব, এটা বোধহয় খুব কম সংখ্যক কবি বা সাহিত্যিকদের মধ্যে পাওয়া যায়, যেটা সত্যি সত্যি আমাকে অবাক করে। তো যাই হোক, এবার যাব যদি রূপসী বাংলা, জীবনানন্দ দাশের একটি বিখ্যাত কাব্যগ্রন্থ, এবং তিনি যেখানে বলছেনই বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না। আবার বলছেন যে তোমার বুকের থেকে একদিন চলে যাবে তোমার সন্তান, বাংলার বুক ছেড়ে চলে যাবে। আবার বলছেন আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়। কোথায় যেন বাংলাকে উনি ছাড়তেই চাইছেন না। অর্থাৎ তিনি যখন মনে করছেন জন্মান্তর আছে, যদি মনে করে থাকেন যে মানুষ পরজন্মে এক জীবনের পর আবার আসবেন, তার চিন্তায় চেতনায় যদি সেটা থেকে থাকে, সেখানেও উনি বলছেন হয়তো মানুষ নয়, হয়তো বা সংকোচিল শালিকের দেশে, তবু আমি বাংলায় আসবো। এই ব্যাপারটা যদি একটু এই জায়গাটা, একটা কথা এখানে আমরা, মানে আমার মনে হয় যে দুটোর সাথে একটা লিঙ্ক আছে। এই দুটো, একটা হচ্ছে যে যখন তিনি বনলতা সেন লিখছেন, এবং অ্যাকচুয়ালি ধূপসর পাণ্ডুলিপি এবং বনলতা সেন এই সমকালীন লেখার মধ্যেই তিনি কিন্তু রূপসী বাংলার কবিতাগুলো লিখেছেন, এবং রূপসী বাংলার কবিতাগুলো কিন্তু অনেক আগে লিখেছেন, কিন্তু প্রকাশ পেয়েছে কিন্তু 1957 সালে, মানে তার মৃত্যুর পর। মৃত্যুতে 54-তে মৃত্যু হয়েছে, আরও 3 বছর, এবং এই 3 বছর পর তার পাণ্ডুলিপিগুলো খুঁজে যখন দেখা গেল 73টা কবিতা নিয়ে দুখানা খাতা, তার মধ্যে এই সনেটগুলো লেখা, এবং তারপরে সেটাকে এখান থেকে 61টা কবিতা নিয়ে পরবর্তীকালে অশোকানন্দ এরা একটা
তারা রূপসী বাংলার নাম দিয়ে, রূপসী বাংলার নামটা আচ্ছা। ওর মধ্যে নেই, ওটা কবি নিজে দেন, কবির নিজের দেওয়া নয়। আচ্ছা। হ্যাঁ, আবহমান বাংলা ও বাঙালি এইভাবে তিনি এটাকে একটা ভেতরে একটা চিরকুটের মধ্যে লিখেছিলেন, ছিল লেখা সেটা। কিন্তু তিনি রূপসী বাংলার নামটা, রূপসী না বাংলা একটা কবিতার মধ্যে দুটো ওই লাই শব্দটা আছে, সেই শব্দটাকে এরা নিয়েছে এবং যথার্থভাবে আমি মনে করি যে নামটা অসাধারণ একটা নাম। এবং এর সাথে আরেকটা জিনিস আমি, আর দুটো জিনিস আমি বলতে চাই। একটা হচ্ছে যে সুরিয়ালিজমের ধারা যেটা বাংলা সাহিত্যে, সেই সুরিয়ালিজমের ধারাটা কিন্তু বাংলা সাহিত্যে প্রথম এবং আমি মনে করি সার্থকভাবে শেষ কবি হচ্ছেন জীবনানন্দ, যিনি ধূসর পাণ্ডুলিপিতে এবং বনলতা সেনের মধ্যে যে সুরিয়ালিজমের যে ধারাটাকে তিনি বহন, সুরিয়ালিজমের ধারাটা কি, কবি চেতনার মধ্যে যেখানে একটা স্বপ্নের জগৎ তৈরি হচ্ছে। অথচ যখন তিনি লিখছেন, দেখো কবিতাগুলো, তিনি প্রথম বিশ্বযুদ্ধ তো শেষ হয়ে গেছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে, একাল 41, 39, 40, 41, 42, 43 এই সময় তিনি কাব্যগুলো গ্রন্থগুলো লিখছেন তখন তিনি, এবং 52, 42 লিখছেন বনলতা সেন, ওই সময় লেখা। তাহলে চারদিকে যখন একটা ধ্বংস, মৃত্যু, হাহাকার, তুমি দেখবে যে বনলতা, এই রূপসী বাংলার মধ্যে মৃত্যু চেতনা আছে। আমি প্রথমেই বললাম যে জীবনানন্দের বনলতা সেনের মধ্যেও মৃত্যু চেতনা আছে। এবং এই যে একদিন আমি ঝরে যাব, হ্যাঁ, তোমার সন্তান একদিন তোমার থেকে একদিন চলে যাবে, ইঙ্গিতে নক্ষত্র ঝরে, আকাশের নীলাভ নরম বুক ছেড়ে দিয়ে হিমের ভিতরে ডুবে যায়। তো সেই মৃত্যু চেতনা কিন্তু প্রত্যেকটা কবিতার মধ্যে আছে। কিন্তু কেন এই মৃত্যু চেতনাটা কিন্তু তোমার এই এসেছে, কিন্তু মূলত উনি দেখেছেন যে 42 যে 41 পর্যন্ত যে সময়, যে মৃত্যুর যে যুদ্ধের যে ভয়াবহতা, সেই ভয়াবহতা তাকে, এবং এই ভয়াবহ জগৎ থেকে তিনি কি একটা এসকেপিস্টের মধ্যে, তিনি কি একটা নিজেকে একটা কোটিংয়ের মধ্যে, একটা আবরণের মধ্যে নিয়ে আসতে চেয়েছেন। বিদেশি সাহিত্য, বিশ্ব সাহিত্যের মধ্যে কিন্তু এই জায়গাটা, হ্যাঁ, ব্রাতোর কথা বলছি আমি, যারা বলছেন, যারা বা দাদুর কথা বলছেন, যারা এই ভাবনাটা, এই যে রিয়ালিজমের যে ভাবনা থেকে তারা সরে আর একটা সুরিয়ালিজম, একটা রিয়ালিটির জায়গা থেকে সরে একটা স্বপ্নের জগৎ, একটা স্বপ্নময় একটা জগৎ তৈরি করছেন। আচ্ছা, অনেকটা যখন মৃত্যু চেতনায় আমরা ঢুকে পড়লাম, সেখানে একটা জায়গায় আমরা আসতে পারি, জীবনানন্দের একটি বিশেষ কবিতা 8 বছর আগের একদিন, যারা পড়েছেন তারা জানেন, এবং বিশেষত সাহিত্য নিয়ে যারা পড়াশোনা করেছেন বা মাস্টার ডিগ্রি করেছেন তারা তো জানবেনই ব্যাপারটা। তো সেখানে ঘটনা হলো যে আমরা দেখতে পেলাম একটি লোক আত্মহত্যা করেছে। এবার আত্মহত্যা করেছে, আমরা সাধারণভাবে মনে করি তার জাগতিক না পাওয়া থেকে সে কিছু বা দুঃখ দুয়ে আজকাল যে সমস্ত হয়ে থাকে। কিন্তু ঘটনা হচ্ছে জীবনানন্দ দাশ যখন লিখছেন, বধূ শুয়েছিল পাশে, শিশুটিও ছিল, প্রেম ছিল, আশা ছিল, জ্যোৎস্নায় তবু সে দেখিল কোন ভূত, ঘুম কেন ভেঙে গেল তার, অথবা হয়নি ঘুম বহুকাল, লাশ কাটা ঘরে শুয়ে ঘুমায় এবার। এটা কিভাবে ব্যাখ্যা করবে? এই যে এত কিছু ছিল, আবার উনি বলছেন নারীর হৃদয় প্রেম গৃহ অর্থ নয় সবখানি, আরো এক বিপন্ন বিস্ময় আমাদের অন্তর্গত রক্তের ভিতরে খেলা করে, আমাদের ক্লান্ত করে, লাশ কাটা ঘরে সেই ক্লান্তি নাই। এইটা যদি দুটো জিনিস এখানে, দুটো, এই কবিতাটার সাথে আরেকটা কবিতাটা যুক্ত করলে বোধহয় ভালো হয়, সেটা হচ্ছে বোধ। মাথার ভিতরে কোনো এক বোধ কাজ করে, আমি তারে পারি না এড়াতে, অর্থ নয়, কীর্তি নয়, সচ্ছলতা নয়, কোনো এক বিপন্ন বিস্ময়। তাহলে ওই যে মৃত্যুর কথা বললে, এই যে 8 বছর আগের একদিন, এই কবিতাটাকে তিনি মহাপৃথিবীর কাব্যগ্রন্থের অন্তর্গত করেছেন। এবার আমার এই কাব্যগ্রন্থটা এটাও বেরোবে এই বইমেলাতে, এটাও এবারের বইমেলা, হ্যাঁ, এটাই বেরোবে, এটা, হ্যাঁ। এবং
মৃত্যু চেতনা যেটা বলো, সেই মৃত্যু চেতনা সম্পূর্ণভাবে আছে তার এই মহাপৃথিবীর কবিতাগুলোর মধ্যে, এবং তার মধ্যে এই একটি কবিতা। কিন্তু আমি এবার বলবো যে অনেকে, যেমন নীরেন চক্রবর্তী, কবি নীরেন চক্রবর্তী বলেছেন, এবার তার শতবর্ষ হলো, নীরেন চক্রবর্তী বলেছেন যে আত্মঘাতী ভাবনা চিন্তার জীবনানন্দের কাব্যের মধ্যে তার মৃত্যুবোধ অনেক বেশি কাজ করেছেন। জীবনানন্দ তার বিরোধিতা করেছেন, এবং তিনি এই কথার শনিবারের চিঠি এবং এর কথার প্রেক্ষিতে তিনি একটা প্রবন্ধ লিখেছিলেন। সেই প্রবন্ধের কথাটা কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ এই 8 বছর আগের একদিন কবিতা সম্পর্কে আলোচনা করেছেন জীবনানন্দ দাশ নিজে, যিনি অন্য কোনো কবিতা সম্পর্কে তার নিজের কবিতা নিয়ে তিনি আলোচনা করেননি। এই একটা কবিতা নিয়ে আলোচনা করেছেন। তিনি বলছেন যে যারা আমাকে আত্মঘাতী কবি হিসাবে যারা আমাকে চিহ্নিত করতে চাইছেন, তারা আমাকে সঠিকভাবে চিনতে পারেননি বা বুঝতে পারেননি, তিনি বলেছেন। তাহলে কেন? তাহলে ওই যে বললেন যে শোনা গেল লাশ কাটা ঘরে নিয়ে গেছে তারে, কাল রাতে যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ হলো তার মরিবার সাথ, প্রিয়া সঙ্গে ছিল পাশে, কিন্তু বিপন্ন বিস্ময় এলো কোথা থেকে? বিপন্ন বিস্ময়, ওই যে মাথার ভিতরে কোনো এক বোধ কাজ করে, আমি তারে পারি না এড়াতে। এই জায়গা, এই বোধ, মানুষ সব থাকা সত্ত্বেও কোথাও মানুষ যেন অসহায়। আমি আবারও বলবো, এইখানে দুটো বিশ্বযুদ্ধ কবির অন্তর্গত পটভূমিতে, অন্তর্গত জগতে বিশেষভাবে, যে সব থাকা সত্ত্বেও আমরা কিন্তু বিপন্নতার মধ্যেই আছি। আমরা জানি স্থায়ী কিছু নেই, আমরা জানি আমরা যা তৈরি করছি, সৃষ্টি করছি, তার মধ্যে কিন্তু আমাদের শান্তি হচ্ছে না, আমাদের অশান্তি আমাদের। এবং বারবার কিন্তু জীবনানন্দের কবিতার মধ্যে বারবার ওই যে যে রক্তে ফের উড়ে যায় মাছি, মানে বর্ষা থেকে রৌদ্রে ফের উড়ে যায় মাছি। হ্যাঁ হ্যাঁ, এই যে একটা মানুষের মধ্যে দ্বৈত সত্তা, দ্বৈত জীবনের মধ্যে যে সংঘাত, দ্বন্দ্ব, এই দ্বন্দ্বটা কিন্তু এর মধ্যে আছে। কাজেই কাল চেতনা, তিনি নিজেই বলেছেন যে একজন কবির পক্ষে কাল চেতনা এইটা কিন্তু থাকতে হবে। কালকে তিনি অতিক্রম করে, তিনি জানেন। জীবনানন্দ দাশের যদি কাব্যগুলোকে নিয়ে বিশ্লেষণ করি, তাহলে ধরো একটা 3টে দিক আমি দেখতে পাবো। তার একটা দিক হচ্ছে তার যে ঝরা পালক, যেখানে তিনি নিজেকে প্রস্তুতি নিচ্ছেন, তিনি কাব্যের জগতে নিজেকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছেন। ধূসর পাণ্ডুলিপি এবং বনলতা সেন, এই ধূসর পাণ্ডুলিপি এবং বনলতা সেন তার 2য় পর্ব, এই পর্বে তিনি, আমি ওই সুরিয়ালিজমের যে ধারাটা, এর পরে কিন্তু তিনি ফিরে আসলেন মহাপৃথিবীতে। মহাপৃথিবী মানে আধুনিক পৃথিবী। তিনি সরে গেছেন যে স্বপ্নের জগৎ নয়, যে জগৎটা বাস্তবের জগৎ, যে জগতের মুখোমুখি দাঁড়িয়ে মানুষ সত্যকে এবং এই যে বাস্তবের মুখে, যেখানে এই যে মানবতা বেলাবেলা কালবেলার মধ্যে দেখছো না, এই বেলাবেলা কালবেলার মধ্যে কবি যে একটা জায়গায় তিনি বলছেন, জ্ঞান নেই, জ্ঞানের বিহনে প্রেম নেই। জ্ঞান এবং প্রেম এই দুটোকে যখন একত্র করছেন তিনি ধীরে ধীরে ওই মহাপৃথিবী থেকে তিনি বেলাবেলায় আসলেন। বেলাবেলায় কিন্তু তিনি আসলেন কেন? বেলাবেলায় তিনি আসলেন এই দেখাবার জন্য যে মানবতাই হচ্ছে শেষ কথা। মানে শেষকালে তিনিও মানবতার কথা বলছেন। কিন্তু আরেকটা বিষয় আছে, যখন আমি বোধটা থেকে একদম সরলাম না, যদিও আমাদের সময় আস্তে আস্তে এগিয়ে আসছে, কিন্তু একটা জায়গায় ওই যে বলছেন, হাতে তুলে দেখিনি কি চাষার লাঙল, আমি তো সব করেছি, একটা শ্রমজীবী মানুষ যা করে তাই সবই তো করে দেখেছি, বোধ কবিতা সেটা বলছে, তবু কেন আমি এমন একাকী। হ্যাঁ, মানে এই যে ব্যাপারটা, তিনি বোধহয় সকলের সাথে মিশতেও পারছেন না, মানে বোধের এমন একটা জায়গায় তিনি চলে, এই যে বেদনাটা বোধহয় তার ছিল। হ্যাঁ, এইটা একদম ঠিকই, যে এই জায়গাটার এবং বিচ্ছিন্নতা, হ্যাঁ, একাকিত্ব, এই বোধ থেকে তিনি পরে সরে গেছেন।
কেন এমন 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 একাকী, আমি কেন এমন একাকী। কিন্তু পরে যখন তিনি ইয়েতে আসলেন, তোমার বেলা আসলেন, সেইখানে কিন্তু তিনি দাঁড়িয়ে কিন্তু পরিষ্কার তিনি বললেন যে প্রেম, হ্যাঁ, প্রেমের কাছে, মানুষের কাছে যদি পৌঁছে যায় তাহলে কিন্তু এই একাকিত্ব থাকে না। এই একাকিত্বের জগৎ থেকে সরে আসলেন, ধীরে ধীরে নিজেকে পরিবর্তন করেছেন। হ্যাঁ, আচ্ছা, এবার আমি আরেকটু, আমাদের সময় শেষের দিকে, আমি একটু বিকাশদার আরো দুটো বই একটু দেখিয়ে নিচ্ছি জীবনানন্দর, মানে চিন্তা চেতনার বাইরে এবার একটু আসছি। আমি আছি বিকাশ মৈত্র, এই বইটা একটু দেখে রাখতে আমি দর্শক সাধারণকে অনুরোধ করব। আর পাশাপাশি প্রসঙ্গ নারী বিবিধ দৃষ্টিতে, কাজে বিকাশদা নানানভাবে নানান চিন্তা ভাবনা করেছেন। এবার আরেকটা কথা, বিকাশদা আমাকে আজকে প্রথমেই একটা অনুরোধ করেছিলেন যে তুমি কিন্তু আমার কবিতা একটা তোমার যেটা মনে হয় ভালো লাগে তুমি পড়বে একটু, তাহলে আমার ভালো লাগবে যে একজন তোমার মুখ দিয়ে একটু শুনলাম। কেন মনে করেছেন জানি না, আমি চেষ্টা করেছি। আচ্ছা, কবিতাটা দেখুন, বিকাশদার কত সূক্ষ্ম চিন্তা ভাবনা, আমি বারে বারে বলছি। কবিতার নাম ঘর হয় না। গাছ থেকে একটা সবুজ পাতা ছুঁড়ে দিয়ে বলেছিলে ঘর বানাও, আর তা নদীর বুকে ভাসিয়ে দাও। পাতাটা ভেসে গেছে, ঘরটা আর হয়নি। যে আকাশ আমি দেখি তা তো নীল নয়, সবুজ নয়, কালো নয়, সে শুধু মেঘলা আকাশ। সে মেঘে জল নেই, আছে গভীর দুটো চোখ, সজল মেঘের আগুন। তাতে ভেসে যায় কত দূরের স্বপ্নের ঘর। আকাশ নদীতে ভেসে যায় সবুজ পাতা, ঘর হয় না। জীবন ভাসে আকাশ নদীর ঢেউয়ে, সবুজ পাতা ভাসতে ভাসতে অনেক আকাশ পেরিয়ে একাই একটা নির্জন দিগন্তে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা ঘর বানানোর জন্য সমুদ্রের সব জল ছেঁচে ফেলে। অপেক্ষা করব কবে সে আসবে সুদূর মাঠ পেরিয়ে আমার দরজায়, আমার এই সবুজ ঘেরা আকাশের বিছানায়, আমার এই রুগ্ন বিছানায়, বিছানো ফুলের শয্যায়। তা যাই হোক বিকাশদা, এই ঘর হয় না, সত্যি সত্যি কি ঘর হয় না? আবার তো বিছানায় চলে আসছে। হ্যাঁ, মানুষ তো সারা জীবনই ঘরের স্বপ্ন দেখে, আশ্রয়ের স্বপ্ন দেখে। আমি তো জীবনানন্দের ভক্ত বলতে গেলে, 16 সাল থেকে আমি জীবনানন্দ নিয়ে কাজ করছি। তা এই মানে সেখানে দেখবে নিরাশ্রয়, মানুষের মধ্যে আশ্রয়হীনতা, মানুষ কখনো কোনো একটা জায়গায় কিন্তু নিজেকে ধরে রাখতে পারছে না। মানুষ চেষ্টা করে, মানুষ স্বপ্ন নিয়ে বাঁচতে চায়, কিন্তু সেই স্বপ্ন তার কিন্তু দেখা হয় না। একটা মানুষের জীবনে কিন্তু তাই, যে ঘর যখন সে তৈরি করে, সাধারণভাবে তুমি দেখো না যে মানুষ চাকরি বাকরি করছে, ঘর যখন তৈরি করলো তখন কিন্তু তার সব সময় চলে গেছে, ঘরে ওঠারও বসারও তার আর সময় নেই। সে আর ওই সিঁড়ি বেয়ে দোতলাতেও উঠতে পারে না, সে ক্ষমতাটাও সে হারায়। আসলে এটা সাধারণভাবে, কিন্তু বিশেষভাবেও কিন্তু তাই। মানুষ দেখো, আমরা স্বপ্ন দেখতে দেখতেই আমাদের জীবন শেষ হয়ে যায়। এই কবিতার তো এই জায়গাটাই, আমরা স্বপ্ন দেখি কিন্তু কিন্তু বিছানা তো থেকে যাচ্ছে, রুগ্ন বিছানায়, রুগ্ন বিছানা। এই জায়গাটা, এইটাই এইখানে। সুতরাং দেখা যাচ্ছে রুগ্ন বিছানা। এই যে একটা কবিতাটা আমাকে পড়তে বলেছেন বিকাশদা, আমি পড়েছি, কিন্তু রুগ্ন বিছানা, ঘরের সাথে রুগ্ন বিছানা, কোথায় যেন শব্দটার একটা আলাদা মাহাত্ম্য আছে। একটু চিন্তা ভাবনা করবেন আপনারা। আর বিকাশ মৈত্র সাহিত্যের সব অঙ্গনেই বিচরণ করেছেন, তবুও কবি ও প্রাবন্ধিক বিকাশ মৈত্রকে আবার একদিন আমাদের চ্যানেল ভিশন আয়োজিত আজকের ভাবনায় আসার আমন্ত্রণ জানিয়ে রাখলাম। আর সেই সঙ্গে আমি বিকাশ মৈত্রকে নিয়ে, আমি তাপস নাগ, আজকের মতো
আপনাদের কাছ থেকে বিদায় নেব। যাবার আগে প্রতিদিন যা বলে যাই, আগামীকাল ঠিক সকাল 7:30 আবার দেখতে ভুলবেন না চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের প্রিয় অনুষ্ঠান, জনপ্রিয় অনুষ্ঠান আজকের ভাবনা। নমস্কার। নমস্কার। চ্যানেল ভিশন আয়োজিত গান, কবিতা, সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30।